24শে সেপ্টেম্বর 2025 মহারাষ্ট্রের আম্বাদার দুধনা নদীর পাশে কিছু কৃষক নিজেদের কাজকর্ম শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎই তারা নদীর পাশে একদম কিছু একটা দেখতে পায়। কিছু একটা বলতে কোনো একটা মানুষের বডি। তারা কাছে যায়, বুঝতে পারে এটা একটা মৃতদেহ, মোস্ট প্রবাবলি নদীর জলে তোড়ে এখানে ভেসে এসেছে। তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। আম্বাদার যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে পুলিশ ওখানে আসে, ওই বডিটাকে উদ্ধার করে তারা ফরেন্সিকের জন্য পাঠিয়ে দেয়। আশেপাশের এরিয়া তারা ভালো মতন সার্চ করে, সেখান থেকে তারা কোনো প্রমাণ পায়নি। এবার পুলিশের কাছে সবথেকে বড় কাজ সেই সময় ছিল যে ওই যে বডিটা তারা পেয়েছে সেই বডিটা কার সেটা খোঁজ করা। তারা আশেপাশে যেসব টুকটাক থানা ছিল সেখানে ছবি পাঠায়, কিন্তু সেই ছবি পাঠালেও সেখান থেকে কোনো খবর আসেনি। তার কারণ যে বডিটা তারা পেয়েছিল সেই বডির ফেসটা পুরো নষ্ট হয়ে গেছিল। এবার নষ্ট কিভাবে হয়েছিল তখন সেটা পুলিশ ঠিকঠাক করে জানেনি, কিন্তু ফরেন্সিক রিপোর্টে এটা ক্লিয়ারলি মেনশন করা হয় ব্যক্তির বডিটা পাওয়া গেছে, তাকে খুন করা হয়েছে। তো সেহেতু পুলিশ একটা খুনের মামলা রেজিস্টার করে এবং ওই যে লাশটা আছে 3-4 দিন মর্গে রেখে দেওয়ার পর যখন কোনো পরিচিত মানুষ এসে ওই বডিটাকে আইডেন্টিফাই না করে তখন আম্বাদার পুলিশ সেটার দাহ করে দেয়। এবং এই দাহ করে দেওয়ার আগে তারা কিন্তু ওই বডির ভিজেরা এবং ডিএনএ স্যাম্পল কালেক্ট করে রেখেছিল। ঠিক 10 মাস পর আম্বাদা পুলিশ স্টেশনের ফোনটা বেজে উঠবে। 45 কিলোমিটার দূরে জালনা পুলিশ স্টেশন থেকে ফোন এসেছে। জালনা পুলিশ স্টেশনের পুলিশ ইন্সপেক্টর আম্বাদা পুলিশকে জিজ্ঞাসা করে, আপনারা 10 মাস আগে কোনো বডি নদীর পাড়ে কি পেয়েছিলেন? তখন আম্বাদা পুলিশ সমস্ত ফাইল ঘেটে বলে যে হ্যাঁ, একটা লাশ আমরা পেয়েছিলাম, যার শনাক্তকরণ করা সেই সময় আমাদের পক্ষে পসিবল হয়নি। জানলা পুলিশ বলে যে কেন পসিবল হয়নি? তখন আম্বাদা পুলিশ বলে অ্যাকচুয়ালি ফেসটা পুরো নষ্ট হয়ে গেছিল, হয়তো ইচ্ছে করেই নষ্ট করা হয়েছিল এবং ময়নাতদন্তের রিপোর্টে ক্লিয়ারলি বলা হয়েছিল যে এটা কোনো দুর্ঘটনা না, এটা একটা হত্যার ঘটনা। তখন জানলা পুলিশ বলে 10 মাস আগে পাওয়া ওই বডিটা মোস্ট প্রবাবলি ঋষিকেশের হবে। ঋষিকেশ 10 মাস আগে আমাদের থানার অন্তর্গত এক গ্রাম থেকে মিসিং যায়। তারপর তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তাকে আমরা খুঁজে পাইনি। কিন্তু কয়েকদিন আগে একজনকে আমরা অ্যারেস্ট করেছিলাম অন্য একটা কেসে, অ্যান্ড সেখান থেকে আমরা যে ক্লু পেয়েছি তাতে আমাদের অন্তত মনে হয় যে বডিটা আপনারা পেয়েছেন সেটা ঋষিকেশেরই হবে। 2025-এর 22শে সেপ্টেম্বর ঋষিকেশ তার বাড়িতে বলে যে আমি একটা জায়গায় যাচ্ছি, আমি ঘন্টা 2 পরে এসে লাঞ্চ করব। কিন্তু ওই যে ঋষিকেশ বাড়ি থেকে বেরোলো তারপর সে আর কোনোদিনও রিটার্ন করেনি। তার ফ্যামিলি একদিন পর থানাতে গিয়ে কমপ্লেন লেখায়। পুলিশ একটা মিসিং কমপ্লেন লেখে এবং তার সাথে সাথে বলে যে আমরা তো খোঁজাখুঁজি অলরেডি শুরু করছি, তার সাথে সাথে আপনারাও আপনাদের আত্মীয়র বাড়ি, ঋষিকেশের যত বন্ধু আছে যাদের সাথে সে মিশত, এই সমস্ত জায়গায় খোঁজাখুঁজি শুরু করুন। তো দুপক্ষ থেকে ব্যাপক সার্চ অপারেশন শুরু হয়। পুলিশ আশেপাশের যত পুলিশ স্টেশন ছিল সেখানেও খবর পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু কোথা থেকে কোনো খবর আসেনি। এইদিকে ঋষিকেশের ফ্যামিলিও কোনো আত্মীয়ের বাড়ি, কোনো বন্ধুর বাড়ি, কোথা থেকেও ঋষিকেশের কোনো খোঁজ খবর পায়নি। এবার পুলিশ ঋষিকেশের যে ফোন আছে সেটা তো ঋষিকেশের সাথেই চলে গেছে। তো ঋষিকেশের যে কল ডিটেল রেকর্ড আছে, যেটাকে আমরা সিডিআর বলি, সেটা ভালো করে চেক করতে তারা দেখে ঋষিকেশের বেশ কিছু বন্ধুবান্ধব ছিল এবং সেই সমস্ত বন্ধুবান্ধবদের এক এক করে ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। কিন্তু এই জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে এসে ঋষিকেশের এক ক্লোজ বন্ধু সেখানে গিয়ে পুলিশ স্টপ হয়ে যায়। সেই বন্ধুর নাম ছিল অবিনাশ। অবিনাশের সাথেই লাস্টবার ঋষিকেশের কথা হয়েছিল। তখন অবিনাশ বলে যে হ্যাঁ, ঋষিকেশ সেদিন আমার সাথে দেখা করতেই এসেছিল, কিন্তু আমি তাকে ফোন করে ডেকেছিলাম, সে ওখানে আসবে আমাকে বলেছিল 8 ঘন্টার মধ্যে, কিন্তু আমি ওখানে 8 ঘন্টা ওয়েট করার পরেও যখন ঋষিকেশ না আসে আমি তাকে ফোন করার চেষ্টা করি, তার ফোনটা সুইচ অফ বলে।
আমি ভাবি ঋষিকেশ হয়তো আসবে না, তো পরে আমি হয়তো তার সাথে দেখা সাক্ষাৎ করে নেব, এই বলে আমি বাড়ি চলে যাই। অ্যান্ড দেন পরের দিন সকালবেলা ঋষিকেশের ফ্যামিলি আমাকে ফোন করে ঋষিকেশের মিসিংয়ের পুরো ব্যাপারটা আমাকে জানায়। আমি এবং ঋষিকেশের ফ্যামিলি পুরো পাড়া, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সমস্ত জায়গায় তাকে খুঁজি, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। এরপর পুলিশ আস্তে আস্তে এই কেসটা থেকে দূরে সরতে থাকে। পুলিশের অনেক কাজের চাপ থাকে, তো এই কারণে একটা মিসিং কেস নিয়ে তাদের পড়ে থাকলে চলবে না। তো তারা যখন অন্যান্য কেসে আস্তে আস্তে মুভ ফরওয়ার্ড করে, তারা ঋষিকেশের ব্যাপারটাও ভুলে যায়। তার ফ্যামিলি কিন্তু ভোলেনি, তারা খুঁজতে থাকে, কিন্তু তাদের ক্ষমতা তো খুব একটা বেশি না। আর ঋষিকেশের ফ্যামিলিও খুব একটা বড়লোক ফ্যামিলি ছিল না যে অল ওভার মহারাষ্ট্রে একটা আলোড়ন শুরু করবে। তো এই ক্ষেত্রে ঋষিকেশের মিসিং কেসটা অ্যাজ এ কোল্ড কেস হিসেবে পুলিশের ফাইলেই থেকে যায়। 10 মাস কেটে যায়। 2026 জুলাইয়ের 4 তারিখ একটা কেসে পুলিশের খবরি এসে কিছু খবর দেয়, এবং সেই কেসে পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদের মধ্যে একজন ছিল অবিনাশ। এবং এই অবিনাশকে দেখে পুলিশ অবাক হয়ে যায়। পুলিশের ফাইলে যেহেতু তার নাম রয়েছে নট অ্যাজ এ ক্রিমিনাল বাট প্রত্যক্ষদর্শী হিসেবে, যে ঋষিকেশ কোথায় গেছিল, কি করছিল, লাস্ট মোমেন্টে তার সাথে কথা হয়েছিল, সেহেতু পুলিশের খাতায় তো নাম থাকবে। এবং 10 মাসের মধ্যে এমন না যে পুলিশের সমস্ত ট্রান্সফার হয়ে গেছে, তো সেহেতু এই অবিনাশকে সবার মনে ছিল। এবার অবিনাশকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, যে কেসে তাকে ধরে আনা হয়েছিল, সেই কেসে পুলিশ ক্লিয়ারলি বুঝতে পারে অবিনাশ এখানে দোষ করেছে। এবার পুলিশের না একটা অভ্যাস আছে, কোনো ক্রিমিনালকে তারা যখন অ্যারেস্ট করে নিয়ে আসে, সেটা যে কেসের জন্যই করুক না কেন, তাদেরকে বলে যে তুমি কি আগে কোনো ক্রাইম করেছো, আমরা জেনে গেছি, বলো, না হলে তোমার প্রবলেম হবে। তো অবিনাশকেও প্রেশার দেওয়া হয়। অবিনাশকে বারবার বলা হয় ঋষিকেশের সাথে তুমি কি করেছো। বারবার প্রেশার দেওয়ার ফলে একটা সময় অবিনাশ ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ে বলে যে আমি ওর কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিলাম, কিন্তু এই 1 লাখ টাকাটা আমার কাছে আর রিটার্ন দেওয়ার ক্ষমতা ছিল না। তো ঋষিকেশ বারবার আমাকে বলছিল যে তুমি আমার 1 লাখ টাকাটা ফেরত দাও। আমি বাধ্য হই যে এবার তো কিছু একটা এর করতে হবে, আমি 1 লাখ টাকা ফেরত দিতে পারবো না, কিন্তু একে এই পৃথিবী থেকে যদি আমি সরিয়ে দিই তাহলেই সমস্ত কেসটাই তো সলভ হয়ে যায়, সমস্ত ঝামেলা থেকেই তো আমি মুক্তি পেয়ে যাই। তো তাকে 1 লাখ টাকা দেওয়ার নাম করে 22 তারিখ ডাকি। আমি জানতাম সে আমার কাছেই আসবে, কিন্তু আমার বাড়িতে তাকে না ডেকে আমি অন দ্য ওয়ে তার সাথে মিট করি। দেন আমার গাড়িতে বসাই এবং দুধনা নদীর পাশে একটা ব্রিজের উপর নিয়ে যাই। সেখানে তার সাথে আমার ঝামেলা শুরু হয়, এবং ঝামেলার একটা পর্যায়ে তাকে আমি হত্যা করি আর ওই দুধনা নদীতে ফেলে দিই। ফেলে দেওয়ার পর তার ফোনটা নষ্ট করে সেটাকেও আমি দুধনা নদীতে ফেলে দিই। আমি জানতাম এই ব্যাপারে পুলিশ আমার কাছে আসবে, আমাকে জিজ্ঞাসাবাদ করবে, এবং তার জন্য পুরো প্রিপারেশন আমি করে রেখেছিলাম। ইভেন ঋষিকেশের ফ্যামিলির সাথে আমি ঋষিকেশকে খোঁজার অ্যাক্টিংও করি, এবং আস্তে আস্তে এই কেসটার ব্যাপারে সবাই বলতে থাকে। পুলিশ তখন অবিনাশকে বলে যে অবিনাশ দেখো, পাপ বাপকে ছাড়ে না, ঋষিকেশের কেসে আমরা তোমাকে ধরতে পারিনি, কিন্তু অদ্ভুত ব্যাপার দেখো, অন্য একটা কেসে তুমি ধরা পড়ে গেলে, তাও ডাইরেক্ট ধরা পড়োনি, আমাদের এক খবরি তোমার নামটা আমাদের সামনে আনে, তোমাকে অ্যারেস্ট করে আনি। জাস্ট আমরা অন্ধকারে ঢিল ছুটছিলাম, এবং এই ঢিলটা ছুটতেই তুমি শেষমেশ স্বীকার করে নিলে যে তুমিই ঋষিকেশকে মেরেছো, মেরে নদীতে ফেলে দিয়েছো। আমরা ঋষিকেশের বডিটা তো পাইনি, কিন্তু ঋষিকেশকে আমরা জাস্টিস দেব। পুলিশ এই কথাটা অবিনাশকে তো বলে, কিন্তু কি করে জাস্টিস দেবে? এবার জানলা থানার পুলিশ আবাদা থানার পুলিশকে বলে যে আপনারা যে বডিটা দাহ করেছিলেন সেই সময় আমাদের কেন খবর দেননি? এবার পুলিশ তখন বুঝতে পারে তাদের গাফিলতি আছে। তারা বলে যেহেতু বডির ফেস একদম নষ্ট হয়ে গেছিল, এই কারণে আমরা ওই জিনিসটা সমস্ত থানায় সার্কুলার করিনি, কোথাও না কোথাও আমাদেরও গাফিলতি আছে, কিন্তু আমরা তার ভিজারা রিপোর্ট এবং ডিএনএ সেটা প্রিজার্ভ করে রেখেছি। এবার জানলা পুলিশ সোজা ঋষিকেশের বাড়িতে যায়, তার মায়ের ব্লাড স্যাম্পেল নেয়, এবং সেটা আবাদা থানায় রাখা ওই ভিজেরা এবং ব্লাড স্যাম্পেলের সাথে ম্যাচ করানো হয়। সেটা 100% ম্যাচ হয়ে যায়। পুলিশ স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ কি
যদি এটা প্রমাণ নাই করা যেত যে নদীতে যে বডিটা আবাদা থানা পেয়েছিল সেটা ঋষিকেশের বডি, তাহলে যতই অবিনাশ স্বীকার করে নিক না কেন অবিনাশকে শাস্তি দেওয়া বেশ কঠিন হতো। যাই হোক, শেষমেশ 10 মাস পর এই কেসটা ফাইনালি সলভ হয়। 11 জুলাই ললিতা, যে কলেজ লাস্ট ইয়ারে পড়ে, সে তার ডায়েরিতে লিখছে যে ভগবান আমাকে বাঁচিয়ে নিও, আমার লাইফের উপর যে থ্রেট আছে আমি আর সহ্য করতে পারছি না। আমি আপনাদেরকে লেটারটা পড়ে শোনাচ্ছি লাইন বাই লাইন। আমার সামনেই পরীক্ষা, কিন্তু আমার খুব অদ্ভুত অনুভূতি হচ্ছে, জানি না কেন, তবে ভেতর থেকে একটা ভয় কাজ করছে। ভগবান, তোমার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, কোনো কিছু খারাপ হতে দিও না, দয়া করে দয়া করে ভগবান, আমার পরিবার যেন ভেঙে না যায়। আপনার কাছে আমার অনুরোধ ভগবান, সব কিছু ঠিক রেখো, আমাকে ছাড়া তো ওরা বাঁচবেই না, সবাই মানে মা বাবা ভাই বোন, ওরা কি করে থাকবে? আমাকে ছাড়া ওদের মন বসে না। জানি না কেন এটা লেখার সময়ও আমার চোখ দিয়ে জল পড়ছে। ভগবান দয়া করে সব ঠিক করে দিও। কিন্তু কেন সে এরকম একটা লেটার লিখছে? কেন সে তার ডায়েরিতে তার মনের এই কষ্টর কথাগুলো লিখছে, কিন্তু পরিবারের কাউকে সে কেন বলতে পারছে না? তার লাইফে কি এমন থ্রেড আছে? 16 জুলাই তার বিএ লাস্ট ইয়ারের ফাইনাল এক্সাম ছিল। সে ওই এক্সাম দিতে যায়, কিন্তু ওই যে এক্সাম দিতে সে গেল, তার পরিবারের লোক জানতো না ওই এক্সাম দেওয়ার পর তাদের মেয়ে আর কখনো বাড়িতেই ফিরবে না, সে সারা জীবনের জন্য হারিয়ে যাবে তাদের কাছ থেকে। যখন 16 জুলাই ললিতা আর বাড়ি ফেরে না, তখন বাড়ির লোকজন চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে। বন্ধু বান্ধব আত্মীয় সব জায়গায় খুঁজে যখন বাড়ির লোক ললিতাকে না পায়, তখন তারা কলেজে যায় এবং সেই কলেজে গিয়ে তারা যখন জিজ্ঞাসা করে যে ললিতা কি সেদিন এক্সাম দিতে এসেছিল, তখন কলেজ কর্তৃপক্ষ বলে যে হ্যাঁ, ললিতা তো এক্সাম দিতে এসেছিল। এবার এক্সাম দিয়ে এসে কোথায় গেছে এই ব্যাপারে তো কলেজের কেউ জানবে না। তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারে কোনো একটা বিপদ হয়তো ললিতার সাথে হয়েছে। আবার ফ্যামিলি এটাও ভাবতে শুরু করে ললিতা কি কারোর সাথে প্রেম করে পালিয়ে গেল। তো সঙ্গে সঙ্গে তারা পুলিশ স্টেশনে যায়, একটা মিসিং কমপ্লেন লেখায় এবং পুলিশ ইনস্ট্যান্টলি খোঁজাখুঁজি শুরু করে। এবং খুঁজতে খুঁজতেই পরের দিন সকালবেলা তাদের কাছে কিলোমিটার দূর থেকে এক গ্রামের চাষি তাদেরকে ফোন করে বলে আখের ক্ষেতের মধ্যে একটা বডি পাওয়া গেছে এবং সেই ফেসটা পুরো নষ্ট করে দেওয়া হয়েছে। পুলিশ যায়, বডিটা উদ্ধার করে। বডির গায়ে যেসব ড্রেসপত্র ছিল সেগুলো ললিতার ফ্যামিলিকে যখন দেখানো হয়, তখন ললিতার ফ্যামিলি বলে যে হ্যাঁ, এটা আমাদেরই মেয়ে। কিন্তু তার এই রকম নৃশংসভাবে হত্যা কে করলো, এটা সব থেকে বড় ব্যাপার। ততক্ষণে এই ব্যাপারটা পুরো পলিটিক্যাল হয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তে কলেজ যাওয়া, কলেজ আসা, কলেজ থেকে বেরোনো সমস্ত পথে পুলিশ সিসিটিভি চেক করতে থাকে এবং সিসিটিভি চেক করতে করতে তারা একটা সিসিটিভিতে দেখতে পায় ললিতা কোনো একটা ছেলের বাইকে করে কোথাও একটা যাচ্ছে। এরকমভাবে সে বাইকে যাচ্ছে, সেটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ললিতা নিজের ইচ্ছায় যাচ্ছে। তার মানে ললিতা লাস্ট টাইম এই ছেলের সাথেই গেছিল, তাও আবার নিজের ইচ্ছায়। ললিতার যে কল ডিটেল রেকর্ড আছে, ফোনের লোকেশান আছে, সেই সমস্ত কিছু চেক করে তারা জানতে পারে লাস্ট ললিতা কথা বলেছিল অঙ্কুশ বলে একটা ছেলের সাথে, এবং এই অঙ্কুশ ছেলেটার সাথে সে শুধুমাত্র সেই দিন কথা বলেছে এরকম না, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা কথা বলেছে। তাহলে ওই অঙ্কুশ ছেলেটার সাথেই কি ললিতাকে বাইকে দেখা গেছে? পুলিশ কনফার্ম করে এবং সেই কনফার্মেশনটা একদম সত্যি হয়ে যায়। ওই বাইকটা ছিল অঙ্কুশের। অঙ্কুশ বাইক করে ললিতাকে কোথাও নিয়ে গেছিল। এবার তাদের মধ্যে মোস্ট প্রবাবলি প্রেম ছিল এবং প্রেমের জন্য তারা কি কোথাও চলে গেছিল, এবং এই ব্যাপারটা পুলিশ সিক্রেটলি খোঁজখবর করতে গিয়ে তারা জানতে পারে অঙ্কুশও বাড়ি থেকে গায়েব। তার সাথে সাথে অঙ্কুশের যে দাদা আছে অঙ্কিত, যে উত্তরপ্রদেশ পুলিশের চাকরি করে, সেও গায়েব। এবার পুলিশ ডিপার্টমেন্টে যখন অঙ্কিতের ব্যাপারে জিজ্ঞাসা করা হয় যে সে কোথায়, তখন পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলা হয় 11ই মে অঙ্কিত একটা ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছিল যে তার ওয়াইফ প্রেগনেন্ট, তো তার কিছু ছুটি লাগবে। কিন্তু পুলিশ জানতে পারে তার ওয়াইফ প্রেগনেন্ট নয়। কিন্তু তাহলে কেন 11ই মে থেকে দীর্ঘ 20 তারিখ পর্যন্ত, মানে নিয়ার অ্যাবাউট 9 দিন সে ছুটি নিল? সেই ব্যাপারটা তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে অঙ্কুশের ভাই অঙ্কিত, সেও
মিসিং। এবার দুই ভাই একই ফ্যামিলিতে মিসিং, এদিকে অঙ্কুশের যার সাথে প্রেম আছে ললিতা, সেও মিসিং, এবং মিসিংয়ের সাথে সাথে তার বডিটাও পাওয়া গেছে। দুজনের সাথেই কি ললিতার প্রেম ছিল? ললিতাকে কেন মারা হলো? এই সমস্ত কিছু তদন্ত করতে গিয়ে পুলিশ একটা সময় এই অঙ্কিত আর অঙ্কুশকে ধরে থানাতে আনে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেই জিজ্ঞাসাবাদে অঙ্কুশ বলে যে আমার ললিতার সাথে প্রেম ছিল। কিন্তু ললিতা শুধুমাত্র আমার সাথে প্রেম করছিল এরকম না, সে আরও একাধিক ছেলের সাথে প্রেম করছিল। আমি তার কিছু চ্যাট, কিছু রেকর্ডিং দেখে ফেলি, তার সাথে অন্য একটা ছেলের ফটোও দেখে ফেলি। এবার এই ব্যাপারে পুলিশ যখন তদন্ত করে, যখন ললিতার কল ডিটেল রেকর্ড এবং ফোনটা চেক করা হয়, তখন তারা জানতে পারে যে অঙ্কুশ আর অঙ্কিত এই পুরো ব্যাপারটাই মিথ্যে বলছিল। ললিতার ওই রকম কোনো একটা বয়ফ্রেন্ড ছিল না। অ্যাকচুয়ালি ললিতা অঙ্কুশকে ভালোবাসতো, কিন্তু অঙ্কুশ ললিতাকে জাস্ট টাইম পাস করছিল। তারপর একটা সময় ললিতা অঙ্কুশকে বিয়ের জন্য প্রেশার দিতে থাকে। উল্টো দিকে অঙ্কুশের দাদা অঙ্কিত এই প্রেমের ব্যাপারটা জানতো, এবং সে কখনোই এই ললিতাকে পছন্দ করতো না। এই কারণে চাইতো সে ললিতা তার ভাইয়ের জীবন থেকে একদম যেন সরে যায়। যখন অঙ্কুশ পুরো ব্যাপারটা তার ভাইকে বলে যে অঙ্কিত দেখ, আমি চাই না কিন্তু আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, তখন দুজনে মিলে ফন্দি মেরে এই ললিতার সাথে দেখা করে তাকে হত্যা করে, কেমিক্যাল দিয়ে তার পুরো ফেসটা নষ্ট করে একটা আখের খেতে ফেলে রাখে। এবং যে মানুষের আখের খেতে ফেলে রেখেছিল সেও অঙ্কিতের বন্ধু ছিল, তাকেও পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে, পুলিশের কাছে আরও একাধিক প্রমাণ আছে। আশা করছি এই কেসে যতজন অভিযুক্ত আছে প্রত্যেকেই সাজা পাবে, এবং এখানে উত্তরপ্রদেশের যে চিফ মিনিস্টার আছে যোগী আদিত্যনাথ, সে ভিকটিমের ফ্যামিলির সাথে দেখা করেছে এবং তাদেরকে আশ্বস্ত করেছে তারা জাস্টিস পাবে। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।